ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই বাছাই করে করে ভোটারদের নাম বাদ। আসলে এই ভোটার তালিকা সংশোধনে কি কি থাকতে হবে আপনার কাছে তথ্য দেখুন। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারে, জানিয়ে উত্তাল রাজনীতি। কিন্তু ভোটের আগে ভোটার তালিকা সংশোধন তো হয়েই থাকে, তাহলে এই এসআইআর নিয়ে এত হইচই কেন? কারণ অনেকের দাবি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ, যারা 1987 থেকে 2004-এর মধ্যে জন্মেছেন তাদের মা বাবার মধ্যে কোনো একজনের জন্ম তারিখ ও ভারতে জন্মের প্রমাণ দিতে হবে। 2004-এর 2রা ডিসেম্বরের পরে জন্ম হলে মা বাবা দুজনেরই জন্ম তারিখ এবং জন্মস্থানের শংসাপত্র দিতে হবে। বিহারে 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, যার মধ্যে অন্যতম জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্কুল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণ, এসসি বা এসটি সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে নাম, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী হলে সেই পরিচয়পত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কোনোটিকেই নথি হিসেবে গ্রহণ করেনি নির্বাচন কমিশন। জানিয়ে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়, কিন্তু শীর্ষ আদালতের প্রস্তাব খারিজ করে দিয়ে কমিশন জানিয়ে দেয় আধার কার্ড, রেশন কার্ড হোক বা ভোটার কার্ড, কোনো একটি কার্ডের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে মামলা চলছে, তারই মধ্যে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হয়েছে। 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ যেতে পারে 65 লক্ষ ভোটারের নাম। কমিশনের দাবি, এদের কেউ মৃত, কেউ আবার পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গিয়েছেন, অনেকের নাকি বাড়ি গিয়ে খোঁজ মেলেনি। বিজেপি বিরোধীরা যদিও কমিশনের যুক্তি মানতে নারাজ, তাদের দাবি বেছে বেছে ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। বিতর্ক চলছে, সেই সঙ্গে বাড়ছে রাজনীতির উত্তাপ। নিউজ 18 বাংলা। আর এই বুথ লেভেল অফিসার বিএলও হিসেবে শিক্ষকদের ছাড়তে নারাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষক শিক্ষিকা তাদেরকে বিএলও হিসেবে কাজ করানোর যে নির্বাচন কমিশনের বিভিন্ন সময়ের পরিকল্পনা, তাতে রাজি নয়। শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ, সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের 3য় সেমেস্টারের পরীক্ষা। শিক্ষককে বিএলও নিয়োগ করলে শিক্ষকদের পরীক্ষায় সমস্যার আশঙ্কা। শিক্ষকদের ছাড় দিতে অনুরোধ উচ্চ মাধ্যমিক সংসদের। 8 থেকে 22 সেপ্টেম্বর এবং তার ঠিক আগে পরে কয়েকদিন, ওই সময় যথাসম্ভব যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা টিচার রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের বিএলও ডিউটি যথাসম্ভব যাতে কম দেওয়া হয়। কারণ না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা বিরাট বড় পাবলিক এক্সামিনেশন, যেখানে 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, প্রায় 2200 থেকে 2300 আমার টোটাল ভেন্যু থাকছে। ফলে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আয়োজনে সমস্যা হতে পারে। আপনারা এটা ইলেকশন কমিশনকে কেন জানাচ্ছেন না, মানে জেলায় জেলায় কেন বলছেন? আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট গভর্নমেন্টকে জানাচ্ছি যাতে তারা সেটাকে ডাইরেক্টলি কমিউনিকেট করেন। আন্তর্জাতিক সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। সেই রিপোর্ট হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বিভাজনের রাজনীতি বলে তোপ সংস্থার এশিয়ার ডিরেক্টরেটে। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা অত্যাচার, বাঙালি হেনস্থায় সরব নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে 21-এর মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন আগামীকাল বীরভূম থেকে শুরু হচ্ছে ভাষা আন্দোলনের কর্মসূচি। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা,
সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেফের হাতে দিয়েছে। বেসেফ রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে, আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর রবিবার থেকে ভাষা আন্দোলনে তৃণমূল, বীরভূম থেকে শুরু ভাষা আন্দোলন। যেটা বললাম, সোমবার শান্তিনিকেতনে ভাষা আন্দোলনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে বৈঠকে তৃণমূল জেলা কমিটি, বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে আজকে বৈঠকে মূলত আলোচনা। 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তিনি পদযাত্রায় অংশ নেবেন। বাংলা ভাষার আন্দোলন নানুর দিবস থেকেই শুরু করতে হবে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব, আমাদের অহংকার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন এই রবীন্দ্রনাথের কর্মভূমি থেকে। বিভিন্ন রাজ্যে, ভিন রাজ্যে আটকে নির্যাতন, অত্যাচারের অভিযোগ পরিযায়ী শ্রমিকদের ওপরে। আর এ রাজ্যের পুলিশের উদ্যোগে 107 জন 4 রাজ্যে আটকে ছিলেন এই সমস্ত পরিযায়ী শ্রমিককে ফেরানো হলো। 107 জন পরিযায়ী শ্রমিককে ফেরালো রাজ্য পুলিশ। বিভিন্ন রাজ্যে ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে উদ্ধার। মহারাষ্ট্রে আটক 3 শ্রমিকের জন্যও যোগাযোগ। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে রাজ্য পুলিশ। গুড়গা হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরলো আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি, আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে। আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেইন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে। গুরুগ্রামে বহু পরিযায়ী শ্রমিককে আটক করছে পুলিশ। আমরা দেখিয়ে আসছিলাম বারবার, তৃণমূল সাংসদরাও সরব হয়েছিলেন, অভিযোগ করেছিলেন ওই শ্রমিকরা চাপে পড়ে এবার সেই গুরুগ্রামের শ্রমিকদের মধ্যে 30 জনকে মুক্তি দিল দিল্লি পুলিশ। বেশ কয়েকজন এখনো আটক করে রাখা হয়েছে, বেশ কয়েকজনকে গুরুগ্রামে। अब यहाँ पे काम करते हैं? हाँ जी। हाँ, कितने लोगों को आके रखे थे यहाँ पे? करीबन रखा होगा मतलब 30
30-40 के करीब। अच्छा, कितने दिनों से रखा होगा यहाँ पे? रखा था 3-4 दिन रखा था। तो पुलिस ही आके रख के गई थी? हाँ जी। खाना वाना आपने देखा था इनका? नहीं, खाना वाना दिया था। इसमें सिर्फ लड़के थे या मतलब औरतें भी थी? नहीं, लड़के देखे थे जी हमने तो। औरतें भी थी? नहीं, औरत नहीं देखी। औरतें नहीं देखी थी। यहाँ पे बच्चे भी नहीं देखे। একের পর এক সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো যে সমস্ত হরিয়ানার বিশেষত গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে কদিন আগে পর্যন্ত এই সেক্টর 10-এর কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে, এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো তার মানে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না? এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল, নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হরিয়ানা পুলিশ? ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম, হরিয়ানা। আরো একজনকে এনআরসি নোটিশ, উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল এবং তারপরে নিশিকান্ত দাস। দেখুন, উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটা যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়ে কোর্টে থেকে আসছে। কোন জায়গা এটা? গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে না, এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট দিলাম। তখন বাড়িতে আইসা খুঁজাখুঁজি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না
রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। আর বারবার বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ, বিশেষ করে কোচবিহারের বাসিন্দা। আর তাই এবার কোচবিহারে অসম সরকারের বিরুদ্ধে আন্দোলন তৃণমূলের। কোচবিহারের অসম বাংলা সীমানায় কর্মসূচি, রবিবার জোড়াই মোড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোড়াই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে। আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে, এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। 27-এর পর থেকে প্রত্যেকটি শনিবার এবং রবিবার প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ডে এটা রোটেশনালি এই কর্মসূচিগুলো চলবে। আলিপুরদুয়ারেও কর্মসূচি, বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ অসমের, প্রতিবাদে পথে জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আলিপুরদুয়ারের জটেশ্বরে মহা মিছিল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সিদ্ধান্ত, ফালাকাটার অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ অসমের, অঞ্জলির পাশে থাকার বার্তা তৃণমূলের। ডকুমেন্টস আমি কারো হাতে কেন দেব? তাদের যদি দরকার হয় পুলিশের, তিনি আমার বাড়িতে এসে নিজের সামনে এসে জিনিস নিয়ে যাবে। আপনার জন্ম আসামে? হ্যাঁ, আমার জন্ম আসামে। আমার বাবা আছেন, ভাই আছে, ওদের এনআরসি হয়ে গেছে। হ্যাঁ, আমার 35 বছর বছর হয়ে গেল, আমি 20 বছর থেকে এখানে ভোট দেই, আমি এখানকার ভোটার, আমার এখানকার ডকুমেন্টস সব আছে। চিন্তা কি? চিন্তার কোনো বিষয় নাই তো। আমি কোনো চিন্তা করতেছি না, কোনো ভয় পাচ্ছি না, আমি ভীতু না যে আমি মুখোমুখি দাঁড়াইতে পারবো না। আমার এইটাই প্রশ্ন যে আমার এখন মুখোমুখি দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করতে হবে যে আমার এই কাগজটা আদেও সত্যি কি মিথ্যা, এটা এখনো আমি প্রমাণ করতে পারিনি।